প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক এই মুহূর্তে যারা যেখান থেকে যেভাবে অনুষ্ঠানটি দেখছেন আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াটি শেয়ার করবেন। আমরা তথ্য নির্ভর এই অনুষ্ঠানটি সবসময় আপনাদের জন্য করে থাকি। দর্শক আজকে আমাদের অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো একটু আমি তুলে ধরবো। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ভর্তুকি বন্ধের পথে ১ জানুয়ারি থেকে স্বাস্থ্যসেবা হারাতে পারেন কোটি আমেরিকান। এছাড়া আলোচনা করব কিভাবে হয়েছে বুদ্ধিজীবী হত্যার কারণ ও ইতিহাস থেকে আলোচনা। ডেমোক্রেটিক পার্টিতে প্রোগ্রেসিভদের উত্থান ভালো না মন্দ এই বিষয়টিও আমাদের আলোচনায় থাকবে। কোন পথে আমেরিকার অর্থনীতি, বাজারে দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়েও আমরা কথা বলবো। এছাড়া যুক্তরাজ্যের নাগরিকত্ব হারাতে পারেন বাংলাদেশ, পাকিস্তানি ও ভারতীয়রা, এই বিষয়টি নিয়ে কথা আসবে। সংকটাপন্ন অবস্থা ওসমান হাদির, ক্ষোভে বিক্ষোভে উত্তাল দেশ, এটাও আলোচনা থাকবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসা সমন্বয় করছেন জুবাইদা রহমান। আজকের যে প্যানেলে থাকবেন তাদের কথা বলছি: হাসান ফেরদৌস, জনাব ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, জনাব ডক্টর শওকত আলী। লন্ডন থেকে যুক্ত হবেন জার্নালিস্ট রিয়াদ হাসান, সিনিয়র সাংবাদিক। আর সবসময় এই অনুষ্ঠানে যে সবসময় যেটা থাকে যে আপডেট এখন জানাবেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার, ডিসেম্বর মাসের 13 তারিখ। আজকে গাজায় যদিও যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে চলছে বলা হচ্ছে, সর্বত্রই সকল মিডিয়ায় এমনই সংবাদ, কিন্তু তার মাঝখানে আজকে দেখা গেছে গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী সেখানকার একজন হামাস কমান্ডারকে আজকে হত্যা করেছে। তার নাম হচ্ছে সাইদ, এবং গাজা সিটির একটি আক্রমণে তাকে হত্যা করা হয়েছে এবং সেটি ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে। এবং যদি হামাস সত্যি সত্যি নিহত হয়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে অক্টোবরের যুদ্ধবিরতির পর তিনি হবেন সবচাইতে সিনিয়র মোস্ট, অর্থাৎ সবচাইতে শীর্ষস্থানীয় হামাস কর্মকর্তা। যদিও যুদ্ধবিরতি চলছে, দ্বিপক্ষের মধ্যে কোনো পাল্টা আক্রমণের ব্যাপারটি এতদিন আসেনি, এই প্রথম আসলো। ইসরায়েলি বাহিনী সেখানকার একজন সিনিয়র শীর্ষস্থানীয় কমান্ডার হামাসের সাইদ নামক এক কমান্ডারকে আজকে তারা হত্যা করেছে, এবং এটা তারা স্বীকার করেছে। একটি গাড়িতে গাড়িতে তারা এই আক্রমণটি হানা, এবং সেখানে সাইদ যাত্রী হিসাবে ছিলেন, সেখানে তিনি নিহত হয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রে আবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে একটি বিশ্ববিদ্যালয়, ব্রাউন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি। সেখানে আজকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, এবং সেখানে এ পর্যন্ত ২ জন নিহত হয়েছেন এবং ৮ জনের মতো আহত হওয়ার কথা বলা হচ্ছে স্থানীয় পুলিশ বাহিনীর পক্ষ থেকে, পুলিশ বিভাগের পক্ষ থেকে। তবে আক্রমণকারীকে এখনো খুঁজে পায়নি পুলিশ। এই তথ্য তারা জানিয়েছে। আজ বিকেল ৪টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে তারা পুলিশ অবহিত করেছে। তবে এখনো হত্যাকারী হিসাবে অভিযুক্ত ব্যক্তিকে খোঁজা হচ্ছে, তবে এখনো সেই সফল হয়নি, এবং ২ জন নিহত, ৮ জন আহত হয়েছেন ব্রাউন ইউনিভার্সিটির ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায়। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে খুব ক্রোধ এবং ক্ষোভের সাথে জানিয়েছেন যে যারা সিরিয়াতে আমেরিকান বাহিনীর উপর হামলা চালিয়েছে, এবং সে হামলায় ৩ জন আমেরিকান নিহত হয়েছে সৈন্য, এবং এর প্রতিশোধ চরমভাবে নেবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প এমনটি জানিয়ে বলেছেন যে যারা এই ঘটনার জন্য দায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত কিংবা কোনো না কোনোভাবে সম্পৃক্ত, তাদের খুঁজে বের করা এবং তাদের চরম শাস্তি বিধানের ব্যবস্থা করা হচ্ছে, তিনি সেটাও বলেছেন। এবং তবে যারা নিহত হয়েছেন তাদের ২ জন হচ্ছেন আর্মি সেনাবাহিনীর সদস্য, আরেকজন হচ্ছেন ইন্টারপ্রিটার। এই ৩ জন নিহত হয়েছেন। তারা আইসিসের একটি অভিযান ঠেকানোর পরিকল্পনায় রত ছিলেন, এবং সেখানে যখন অভিযানে যাওয়ার সূত্রপাত হচ্ছিল, অর্থাৎ তারা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখনই তাদের উপর পাল্টা আক্রমণ আসে, এবং সেই আক্রমণে এই ৩ জন নিহত হন। তার মধ্যে ২ জন হচ্ছেন সৈন্য এবং একজন হচ্ছেন ইন্টারপ্রেটার। এবং বলা হচ্ছে যে আইসিস সমর্থকরা এই হামলাটি চালিয়েছে, এবং যুক্তরাষ্ট্রের পেন্টাগনে যিনি সিনিয়র কর্মকর্তা রয়েছেন, তিনি অবশ্য বলেছেন যে এটি খুব দ্রুতই এই ব্যবস্থার প্রতিশোধ গ্রহণ করা হবে, এবং সেখানে যারা এই আইসিস অপারেশনের সাথে সম্পৃক্ত তাদের সমূলে ধ্বংস করা হবে,
সেটিও যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে যারা আফগান আহ আহ রাজনৈতিক আশ্রয়, আফগান নাগরিক যারা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, তারা সমূহ বিপদের মধ্যে রয়েছেন। তার কারণটা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি খুঁজে খুঁজে তাদের বের করার চেষ্টা করছে, এবং এদের অনেকেই যুক্তরাষ্ট্রে আশ্রয় শরণার্থী হিসাবে এসেছেন। আফগান যুদ্ধ অবসানের পর যখন সাবেক প্রেসিডেন্ট বাইডেন একতরফা ভাবে মার্কিন সামরিক বাহিনীকে আফগানিস্তান থেকে সরে আসার নির্দেশ দেন, তখনই যে সমস্ত আফগান নাগরিকরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহযোগিতা করেছিল, তাদের বেশ কিছু সহযোগী যে আফগান নাগরিক যারা, তাদেরকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হয়েছিল, এবং তাদের অনেকেই এই যুক্তরাষ্ট্রে এসে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদনও করেছিলেন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা শরণার্থী হিসাবে। কিন্তু তাদের অনেকেই সে আবেদন গ্রাহ্যও করা হয়েছে, অনেকে ইতিমধ্যেই কাজের অনুমতি পেয়েছেন, অনেকে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা অর্থাৎ গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু সাম্প্রতিক ওয়াশিংটন ডিসিতে একজন আফগান নাগরিক কর্তৃক একজন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হবার পর এবং একজন আহত হবার পর প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসন এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে প্রতিটি আফগান নাগরিক যারা শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং বিভিন্ন সময়ে আফগানিস্তানে থাকাকালীন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং সিআইএ কে সহযোগিতা করেছেন, তাদের খুঁজে বের করা হচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে শহরে খুঁজে বের করছে। এমনকি নিউ ইয়র্ক থেকেও গত সপ্তাহে একজনকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল 26 ফেডারেল প্লাজায়, এবং ইন্টারভিউতে যাবার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে ডিটেনশনে পাঠানো হয়। এবং এভাবে যুক্তরাষ্ট্রের সমস্ত এলাকায় যেখানে যেখানে আফগান নাগরিকদের আহ ঠিকানা রয়েছে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে ইউএসসিআইএস এর কাছে, তাদের সমস্ত বাড়িঘর কিংবা তারা যেখানে কাজকর্ম করেন সেখানে আইস বাহিনী এখন হানা দিচ্ছে, এবং তাদের পাওয়া মাত্রই গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে। বলা হচ্ছে যে আফগান নাগরিকরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বড় ধরনের একটি নিরাপত্তার ঝুঁকি, এবং এই ঝুঁকি সীমিত করার জন্যই তাদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি প্রশাসন, এবং ইতিমধ্যেই বেশ কিছু আফগান নাগরিককে ডিটেনশনে নেওয়া হয়েছে এবং তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরেকটি পরাজয় আজকে ঘটেছে, সেটি হচ্ছে লস অ্যাঞ্জেলেসের অ্যাপিলস কোর্ট। আপনারা জানেন অ্যাপিলস কোর্ট হচ্ছে ফেডারেল কোর্টের উপরের কোর্ট, যেটি অর্থাৎ কোন ফেডারেল বিচারক যখন কোন সিদ্ধান্ত দেন, সেটি যদি যারা সেই সিদ্ধান্তের ব্যাপারে একমত না হলে পরবর্তী পদক্ষেপ হচ্ছে অ্যাপিলস কোর্টে আপিল করা, এবং ট্রাম্প প্রশাসন সেজন্য একটি আপিল করেছিলেন আপিলস কোর্টে। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরী লস অ্যাঞ্জেলেস থেকে ন্যাশনাল গার্ডকে অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য একজন ফেডারেল বিচারক সেই রায় দিয়েছিলেন ট্রাম্প প্রশাসনকে, এবং এর বিপরীতে ট্রাম্প প্রশাসন অ্যাপিলস কোর্টে আবেদন করেছিলেন সেই রায়টি প্রত্যাহার করার জন্য কিংবা নাকচ করার জন্য। কিন্তু এই অ্যাপিলস কোর্ট, যেটি নাইন্থ সার্কিটে যেটি অ্যাপিলস কোর্ট রয়েছে, সেই অ্যাপিলস কোর্ট এই শুনানির পর প্রেসিডেন্ট ট্রাম্পের এবং ট্রাম্প প্রশাসনের কে চূড়ান্তভাবে আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে যে লস অ্যাঞ্জেলেস নগরী, যেটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরী, লস অ্যাঞ্জেলেস নগরী থেকে সকল সামরিক বাহিনীর সদস্য যারা ন্যাশনাল গার্ডের অন্তর্ভুক্ত, তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। এটি হচ্ছে আপিলস কোর্টের সিদ্ধান্ত, যেটি ফেডারেল কোর্ট প্রথমে রায় দিয়েছিল, এবং ফেডারেল কোর্টের সেই সিদ্ধান্ত থেকেই আপিলস কোর্ট বহাল রেখেছে। এখন ট্রাম্প প্রশাসন অবশ্য একটি মাত্র উপায় আছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। তবে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কিনা এই বিষয়টি অবশ্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখনো জানানো হয়নি। তবে আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপিলস কোর্ট, যে লস অ্যাঞ্জেলেস নগরী থেকে সকল ন্যাশনাল গার্ডকে প্রত্যাহার করে নেওয়ার জন্য। যদিও ন্যাশনাল গার্ড মোতায়েন করার ক্ষমতাটি এখনো রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের, কিন্তু আপিলস কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবারের মধ্যে তাদের সেখান থেকে প্রত্যাহার করে নিতে হবে লস অ্যাঞ্জেলেস নগরী থেকে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে নাইন্থ সার্কিট কোর্টে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে তারা প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই রায়টি দিয়েছে। মানুষ কখন থেকে আগুন ব্যবহার করতে শুরু করেছে এটি নিয়ে অনেক বিতণ্ড হয়েছে, অতীতে বিতর্ক হয়েছে, এবং কবে নাগাদ এটি শুরু হয়েছে স্পষ্ট করে ইতিহাসবিদরা সেটি বর্ণনা করতে এখনো সক্ষম না হলেও ইংল্যান্ডে একটি গবেষণা থেকে জানানো হয়েছে আজকে যে 50,000 বছর আগে
ধারণা করা হচ্ছিল মানুষ প্রথম আগুনের সন্ধান পায়। কিন্তু আজকে ঐতিহাসিক তথ্য যাচাই বাছাই করে সে ইংল্যান্ডের গবেষকরা জানিয়েছে ৫০,০০০ বছর নয়, বরং ৪ লক্ষ বছর আগে। ৫০,০০০ বছরের পরিবর্তে ৪ লক্ষ বছর আগে মানুষ তৎকালীন মানব সম্প্রদায়ের লোকজন এই আগুন ব্যবহারের প্রক্রিয়াটি ১ম এ শুরু করে এবং সেটিরও তারা প্রমাণ পেয়েছে অন্তত ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ বছরের বছর আগে এই আগুনের ব্যবহার শুরু হয়েছিল, এমনটাই তারা নিশ্চিত হয়েছেন এবং সেটি হচ্ছে জার্নাল অফ নেচারে এই ধরনের তথ্য প্রকাশ করে তারা বলেছেন যে ৩,৫০,০০০ কিংবা তার থেকে বেশি বয়সের বেশি সময়ের আগে থেকেই মানব সম্প্রদায় মানুষ হিসেবে যারা পরিচিত তারা আগুন ব্যবহার করতে শুরু করছে এবং এটি এসেছে নেডা আ আ নেয়ানডারথাল সাইটস বলে একটি জায়গা আছে নর্দার্ন ফ্রান্সে। ফ্রান্সের উত্তরাঞ্চলে এবং সেখানেই যদিও ধারণা করা হয়েছিল ৫০,০০০ বছর আগে আগুনের সন্ধান পাওয়া গেছিল। কিন্তু আরেকটি জায়গা যেখানে সাফক, ইংল্যান্ডের সাফক বলে একটি জায়গা, তার নাম হচ্ছে বার্নারহাম। সেই বার্নারহামে ৪ লক্ষ প্রায় ৩.৫ লক্ষ বছর আগে আগুনের সন্ধান পেয়েছেন সেই এলাকা খুঁড়ে। সেখানকার এক্সিবিশন অর্থাৎ খোঁজার পরে প্রায় ১ দশক ধরে সেই খোঁড়াখুঁড়ির পর তারা প্রমাণ করতে পেরেছেন, যারা যে প্রমাণটি তারা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষণ করেছেন, যে সেটা হচ্ছে যে এই ৪ লক্ষ ৩.৫ লক্ষ বছর আগেও সেখানে আয়রন পাইরাইট বলে এক ধরনের ধাতব পদার্থের মাধ্যমে সেই আগুনের প্রক্রিয়াটি, আগুন জ্বালানোর প্রক্রিয়াটি শুরু করেছিলেন তৎকালীন মানব সম্প্রদায়। আরেকটি বিষয় আজকে শেষ করার আগে বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে আবহাওয়া। আপনারা জানেন নিউ ইয়র্ক সিটিতে শনিবার রাত সন্ধ্যা ৭ঃ০০ থেকে আগামীকাল সকাল ১০ঃ০০ পর্যন্ত আ জরুরি অবস্থা রয়েছে বিশেষ করে আবহাওয়ার কারণে এবং সেই আবহাওয়াটি হচ্ছে যে ৩ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যদিও ইতিমধ্যেই অনেকেই লক্ষ্য করতে পেরেছেন যে হালকাভাবে তুষারপাত নিউ ইয়র্ক সিটির বিভিন্ন বরোতে ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই যদিও accumulation অর্থাৎ কতটুকু এটি জমে যাবে সেই ব্যাপারে বলা হচ্ছে ১ থেকে ৩ ইঞ্চি, আবার কোন আবহাওয়াবিদ বলছেন ৩ থেকে ৫ ইঞ্চি। তবে গড়পড়তায় ধরে নেওয়া যায় ১ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত হতে পারে। নাও হতে পারে কোন রকম accumulation। অতীতে আবহাওয়াবিদদের এই ধরনের সতর্কবার্তা শেষ পর্যন্ত সত্যতায় প্রমাণিত হয়নি যদিও। কিন্তু তারপরেও লোকজনকে চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিশেষ করে রাতটা যত গভীর হবে তুষারপাতের আশঙ্কা তত বৃদ্ধি পাবে। আপাতত এখানেই শেষ করি আজকে। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জনাব নাজমুল হাসান, আপনি আমাদের সঙ্গেই থাকুন, কারণ অনেক চমৎকার তথ্য যেগুলো উঠে এসেছে। আগুনের যে ব্যবহার এবং প্রক্রিয়া, এটা ৫০,০০০ বছর আগে যেটা আমরা জানতাম বিভিন্নভাবে তো এসেছিল, সেটা আপনি বলছেন ৪ লক্ষ বছর আগে আগুন ব্যবহারের প্রক্রিয়া। ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ বছর আগে। মানে এটা সত্যিকার অর্থে এটাও মানে একটা ডিফারেন্ট তথ্য, যেটা আমার মনে হয় টাইম টেলিভিশনের দর্শকরা সবসময় আপনার কাছ থেকে ভিন্ন রকমের তথ্য পেয়ে থাকে, রাজনীতির বিশ্লেষণ থেকে শুরু করে সবকিছুতেই। তো আপনার কাছে একটি প্রশ্ন রাখবো, আপনি আমাদের সঙ্গেই থাকুন। প্রশ্নটি হলো যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ভর্তুকি বন্ধের পথে এবং ১ জানুয়ারি থেকে আমাদের বিভিন্ন গণমাধ্যমে এসেছে ১ জানুয়ারি থেকে স্বাস্থ্য বীমা হারাতে পারেন কোটি আমেরিকান। যদি টাইম টেলিভিশনের দর্শকদেরকে এরই মধ্যে আপনি এই বিষয় নিয়ে অনেকবার কথা বলেছেন, যদি আরেকটু বলতেন। আমি ঠিক বুঝি না আপনার কথা, ইকো হচ্ছে অনেক। শোনা আমি যাচ্ছে না। আরেকটু আবারও ব্যাখ্যা করছি যে অনেক গণমাধ্যমে কিন্তু একটা তথ্য চলে এসেছে যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ভর্তুকি বন্ধের পথে ১ জানুয়ারি থেকে স্বাস্থ্য সেবা হারাতে পারেন কোটি আমেরিকান। এই বিষয়ে কি আমাদের কোনো তথ্য আপনি কি দেবেন? না, নতুন কোনো তথ্য নেই। সেটি হচ্ছে যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটি বোমা কেয়ার নামে পরিচিত, যার মাধ্যমে নিউ ইয়র্কের বাসিন্দারা এসেনশিয়াল কেয়ার আওতায় সাহায্য সেবা পেতেন, স্বাস্থ্য সেবা পেতেন। আর সেটির প্রিমিয়াম বেড়ে যাচ্ছে জানুয়ারির ১ তারিখের পর থেকে এবং সেই প্রিমিয়াম এতটাই বাড়বে যে অনেকের পক্ষে সেটি বহন করা সম্ভব হবে না। যাদের পক্ষে বহন করা সম্ভব হবে না তারা অবশ্যই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবেন যদি অন্য কোনো উপায়ে স্বাস্থ্য সেবার সুযোগ গ্রহণ না করে থাকেন। আপনাকে ধন্যবাদ নাজমুল হাসান, আপনি কিন্তু যাবেন না, আমাদের সাথে অনেক তবে বিশেষজ্ঞ আমি একটা প্যানেল। কথা বলে রাখি, যারা এটা জানিয়ে রাখি, যারা এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট কিংবা এসেনশিয়াল প্ল্যানের আওতায় এতদিন স্বাস্থ্যসেবা পেয়ে আসছিলেন, তারা যেন যার মাধ্যমে প্রথমে এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় এসেনশিয়াল প্ল্যানে অংশ নিয়েছিলেন, এসেনশিয়াল প্ল্যানের সাথে সংযুক্ত হয়েছিলেন, তারা যেন তাদের সেই ইন্স্যুরেন্স কোম্পানি, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির
প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। তার কারণ এইটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। কাদের বিষয়টি আগে বাস্তবায়ন করা হবে, কাদেরটি পরে হবে, সেটি একটু জটিল হিসাব নিকাশ অবশ্য সেখানে। তবে আমি আমার পরামর্শ সেটি হচ্ছে যে যারা এতদিন এই এসেনশিয়াল কেয়ার অ্যাক্টের আওতায়, যেটি মূলত ওবামা কেয়ার অ্যাক্টের আওতায়, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় সাহায্য পেতেন, স্বাস্থ্য সেবা পেতেন, তারা অনতি বিলম্বে তাদের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধিদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলাপ করে নেবেন। কারণ এটি কেস বাই কেসেস বিশ্লেষণ করা হচ্ছে। আয় এবং পারিবারিক সাইজ এই সবগুলোর উপর নির্ভর করছে আপনার প্রিমিয়াম কি পরিমাণ হতে পারে। এই যে দেখেন, নতুন তথ্য কিন্তু আপনি দিলেন, এবং টাইম টেলিভিশনের দর্শকরা এই মুহূর্তে যারা দেখছে তারা অবশ্যই আপনার এই তথ্যে উপকৃত হবে। আপনি কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন, কারণ এই অনুষ্ঠানের বিউটি যে আপনি যখন যেটাই অনুষ্ঠান চলাকালীন সময়েও কোনো আপডেট থাকলে আপনি সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেন। তো আমি আরেকবার বলবো যে আপনি আমাদের সঙ্গে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যোগাযোগ করবো, আপনি সঙ্গে থাকুন। এখন আমরা যাব আজকে বাংলাদেশে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে এর মধ্যে জয়েন করেছেন ডক্টর শওকত আলী এবং ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ। প্রথমে আমি ডাক্তার জিয়াউদ্দিন আহমেদের কাছে যাব। আপনাকে স্যালুট করি। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত হচ্ছে। রাত পোহালেও যুক্তরাষ্ট্র সহ যারা এখানে বিভিন্ন অঙ্গরাজ্য সেখানেও পালিত করবে বাংলাদেশিরা। ঐতিহাসিক এই দিনে আপনার কাছে বলবো যে কিভাবে হয়েছিল বুদ্ধিজীবী হত্যা এবং হত্যার কারণ এবং ইতিহাস এই মুহূর্তে টাইম টেলিভিশনের দর্শকদের জন্য যদি কিছু অংশ আপনি তুলে ধরতেন। আরিফ, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না, একো হচ্ছে। তুমি একটা বন্ধ করো। তোমার যে দুইটা ক্যামেরা তোমার দিকে আছে, একটা ওদেরকে বন্ধ করতে বলো। আমি কিছু শুনতেছি না, আবার প্রশ্ন করো, বন্ধ করো। এখন কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? তোমার একো হচ্ছে। আমি তোমাকে দুইটা জায়গায় দেখছি, দুইটা জায়গায় যখন দেখা যায় তখন ওই একো হয় আর কি। তো তুমি তোমার স্টুডিওকে বলো যে একটা ক্যামেরা বন্ধ করতে, তবে জানার কথা। এখন শুনতে পাচ্ছেন আপনি? এখন একটু বেটার, হ্যাঁ। আচ্ছা, আমি দুঃখিত, যান্ত্রিক কিছুটা ত্রুটি ছিল। আপনাকে স্যালুট করি, কারণ আপনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে সবসময় আমাদের টাইম টেলিভিশনের দর্শকদেরকে সবসময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এসেছেন। আজকে এই অলরেডি বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে, এবং এই বুদ্ধিজীবী হত্যার কারণ এবং ইতিহাস নিয়ে এই মুহূর্তে টাইম টেলিভিশনের দর্শকদেরকে যদি আপনি কিছু অংশ তুলে ধরতেন। অনেক ধন্যবাদ টাইম টেলিভিশনের সবাই, দর্শক শ্রোতা। আমাদের মুক্তিযুদ্ধ কথা এখন এইভাবে আলাপ না হওয়ার জন্য বুদ্ধিজীবী দিবস, শহীদ দিবস এগুলো সম্বন্ধে অনেকে প্রজন্মরা জানেও না, আলাপ করতেও চায় না। তো ভালো করেছে প্রশ্ন করে, এই জন্য যে শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা নাম দিয়েছি কখন, 14ই ডিসেম্বর, ঠিক মুক্তিযুদ্ধ বিজয় দিবসের 2 দিন আগে। কিন্তু আমাদের বুদ্ধিজীবী হত্যা কিন্তু প্রথম 25শে মার্চ থেকে শুরু হয়েছে। সমস্ত 9 মাসই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবী এটা সংজ্ঞা ছিল যারা শারীরিক কায়িক না, তারা মাথা দিয়ে, তাদের দিয়ে, যেটা মস্তিষ্ক থেকে উদ্ভূত যেটা করে, সেটা কেউ আইনজীবী হতে পারেন, চিকিৎসক হতে পারেন, শিল্পী হতে পারেন। তো তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন। প্রত্যেকটা প্রাণী আমাদের কাছে বড়। তবে বুদ্ধিজীবীদের এই হত্যাকাণ্ডটা কেন বেশি সামনে আসে? এজন্য যে পাকিস্তান হওয়ার পর থেকে বাঙালিদের যেভাবে তারা, আমি আগে বলেছি, যেভাবে তারা শোষণ করেছে এবং সব দিক থেকে শোষণ করতো, সেটা গতবার বলছিলাম, উদাহরণ দিচ্ছিলাম, এখন আর যাচ্ছে না ওখানে। তারপরে যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ তো ওরাই শুরু করলো, কারণ আগের দিনে বঙ্গবন্ধুকে বলে তুমি প্রাইম মিনিস্টার হবে, যার জন্য বাঙালিদের তো যুদ্ধ করার কোনো পরিকল্পনাই ছিল না। বাংলাদেশের আর্মির তো তৈরিও ছিল না, যার জন্য ঘুমের মধ্যে অনেকেই হত্যা করা হয়েছিল। যখন এটা শুরু হলো তখন তারা কিন্তু, আমরা অনেকে মনে করছি এটা মনে হয় আওয়ামী লীগ রাজনীতিক একটা ব্যাপার, খালি আওয়ামী লীগকে মারবে। তারা যখন ছাত্র জনতা, রিক্সাওয়ালা, দুনিয়ার সবাইকে হত্যা করা শুরু করলো, তখন মানুষ বুঝলো যে না, এটা একটা গণহত্যা,
এবং এই গণহত্যার মাধ্যমে পাকিস্তানি আর্মি, যদি পাকিস্তানে অনেক রাজনীতিবিদ এর পক্ষে ছিলেন না, কিন্তু আর্মিরা তারা মাথা মোটা ঠিক করেছে, মেরে সবাইকে ঠিক করে ফেলবে। কিন্তু তারা বুদ্ধিজীবীদের উপরে ক্ষিপ্ত কেন? কারণ এই যে 23 বছর যে মানুষের কাছে যে ঘটনাগুলো পৌঁছাচ্ছিলেন কারা? এই বুদ্ধিজীবীরা। রাজনীতি থেকেও বেশি বিভিন্ন জায়গাতে, যেমন আমাদের প্রায় 1000 শিক্ষককে হত্যা করেছে তার, যদি আমি জানি এর থেকে অনেক বেশি। আমাদের এইগুলো, এই সংখ্যাগুলো আমি এখন বিশ্বাস করি না, অন্য কারণে পরে বলবো। 50 জনের মতো চিকিৎসক, 13 জনের মতো সাংবাদিক, এরা সব নামকরা সাংবাদিক, কিন্তু প্রত্যেকটা শহরে যে কত মানুষ নিহত হয় আমরা কিন্তু খবরও রাখি নাই, রাখতে চাই নাই। একটা সিম্পল এক্সাম্পল দেই। আমার বাবা শহীদ হয়েছিলেন 9 এপ্রিলে সিলেট মেডিকেল কলেজের। তারপরে সিলেট মেডিকেল যে প্রিন্সিপাল জিয়াউর রহমান ছিলেন, ওনাকেও তারা মারে। সিলেট মেডিকেল কলেজে উনি ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সার্জারি, আমার বাবা। প্রিন্সিপালকে মারে, অ্যাম্বুলেন্স ড্রাইভার, তারপর মেল নার্স, একজন জুনিয়র ডাক্তার শ্যামল লালা। কিন্তু এইটা কোনোদিন এইভাবে কেউ জানেও না যে একটা মেডিকেল কলেজে এত বড় একটা ঘটনা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং হলো, যেহেতু এপ্রিল মাসে হয়েছে, সবাই জানে যে কর্নেল সরফরাজ মালেক এবং মেজর নাম ভুলে গেলাম, তারা পাকিস্তানি আর্মি, তারা এসে হত্যা করেছে, সবাই জানে। কিন্তু যখন দেশ স্বাধীন হলো, আমরা 195 জন মাত্র যুদ্ধাপরাধীর নাম দিলাম। কে দিল? গড নোজ। 10,000 বেশি নাম হওয়ার কথা, এই দুজনের নামই নাই। যারা হাসপাতালের ভিতর ঢুকে মেজর রিয়াজ তাদেরকে মারলো, তার নামই নাই। তো আমি এই জন্য পরিসংখ্যানকে বিশ্বাস করি না। আমি মনে করি আমাদের অনেক কিছু হয়েছে, আমরা করতে পারি নাই। স্বাধীন হওয়ার পরে আমাদের যে অবস্থা ছিল, সবাই বাঁচার জন্য একটা বিশৃঙ্খলা ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম বুদ্ধিজীবীদের ব্যাপারে, বুদ্ধিজীবীরা সেই 23 বছর তারা যখন জানলো যে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করছেন, তারা বিভিন্ন ভাবে তারা জানিয়েছেন, প্রতিবাদ হয়তো ওইভাবে করেনি, কিন্তু তাদের জানানো হয়েছিল। রাজনীতিবিদরা এটা নিয়ে রাজনীতি করেছেন, কিন্তু বুদ্ধিজীবীদের কাছ থেকে এই 6 পয়েন্ট থেকে শুরু করে সবই তো তৈরি করেছেন বুদ্ধিজীবীরা, তাই না? রাজনীতিবিদদের সামনে নিয়ে আসছেন। তো এই জন্য বুদ্ধিজীবীদের তাদের একটা ক্ষোভ ছিল। কিন্তু তারা প্রথমে মারছিল সৈনিকদেরকে, যারা প্রতিহত করবে, ইয়াং মানুষ যারা মুক্তিযুদ্ধ করবে, এদেরকে মারছিল। তারপরে যে রাও ফরমান আলী, যে ওদের যে মেইন পার্সন, যে বুদ্ধিজীবীদের হত্যার জন্য করেছিল, কেন করেছিল? আমরা হেরে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে আমরা মেধা শূন্য করে যাব। এই যে একটা কত বড় অন্যায়। মানে হারছে তারা, কিন্তু বাঙালির মেধা শূন্য করার জন্য সবচেয়ে নাম করা অধ্যাপক, সবচেয়ে নাম করা যারা বুদ্ধিজীবী, তাদেরকে বেছে বেছে এই 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, আগে অনেক হত্যা হয়েছে, কিন্তু এখানে তাদেরকে ধরে ধরে বাড়ি থেকে চোখ বেঁধে নিয়ে তারা টর্চার করে মেরেছে। এইটার জন্য কারা সহায়তা করেছিল? আল বদর, আল শামস, কারণ তারা চিনত, তাদেরকে দিয়ে, তাদের বাড়ি চিনে তাদেরকে দিয়ে করেছিল পাকিস্তানিরা। কিন্তু কিন্তু পাকিস্তানিদের রাও ফরমান আলীর চিঠির মধ্যে, তার ইয়ের মধ্যে আছে লিস্ট গুলো। একটা অনেকেই যারা মুক্তিযুদ্ধকে ওইভাবে বিশ্বাস করে না, তারা অনেক কথা বানাবে। কিন্তু ওই যে আইয়ুব, গহর আইয়ুব, উনি একটা ইন্টারভিউতে বলছেন সানাহুল হক নামে একজন কবির নাম ছিল রাও ফরমান আলীর লিস্টে, উনি তাকে রিকোয়েস্ট করায় ওই নামটা সে কেটেছে। তো এগুলো কিন্তু ইতিহাসে আছে, কিন্তু আমরা এগুলো নিয়ে আলাপ না করায় বুদ্ধিজীবীদের কত ইম্পর্টেন্স, কেন তারা মারলো, মেধাশূন্য করতে গেল, এত হিংস্র এই জিনিসটা। এবং আমাদের দুঃখ ছিল যে বাঙালি কিছু মানুষ যারা ধর্মের নামে, তারা পাকিস্তান রক্ষার জন্য তারা এটার মধ্যে যোগ দিয়েছিলেন। তাদের অনেকেই বিচার হয়েছে, কিন্তু তাদের যারা পরে যারা উঠেছে, তারা কিন্তু ইতিহাস জানেই না। তাদের প্রজন্ম যদি আজকে ভালো করে জানতো যেটা হয়, তারাই কিন্তু ওদের বিরুদ্ধে যেত। কারণ আমাকে একজন শিবিরের প্রেসিডেন্ট বলেছিল ঢাকা মেডিকেল, বলে আমরা তো যুদ্ধ অপরাধীদেরকে রিইনস্টেট করার জন্য আমরা ইসলামিক দল করে নাই, আমি ধর্ম মানে এই জন্য করেছে। তো আমাদের আজকে আমি বলার মানে হচ্ছে এটা, আজকে আমাদের যে পর্যায়ে আসছি, এই গত 15 বছর কোন ইতিহাস আমরা জানি নাই, খালি বঙ্গবন্ধু ছাড়া আমি কাউকে কাউকে অত বড় একটা ইতিহাস হয়ে গেল, এত বড় মানুষ মারা গেল, নামও অনেকে জানে না। তো এইটাই বলবো যে বুদ্ধিজীবীদের কেন মারা হয়েছে, বিকজ মেধাশূন্য করার জন্য, এটা একটা হিংস্রতা। আর আমরা এখনো কিন্তু
অনেক মানুষের খবর রাখি না, যারা বিশেষ করে মফস্বলী ডিস্ট্রিক্টে যারা মারা গেছেন তাদের কথা। এখানে থামবো এই প্রশ্নটা। তোমার কথা শোনা যাচ্ছে না আরিফ? এখন শুনলাম, হ্যাঁ। আসলে ভালো না মন্দ এই বিষয়ে যদি একটু কথা বলতেন। ধন্যবাদ আরিফ। শুরুতে আমি আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস শুরু হচ্ছে, যে অসংখ্য মানুষ, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী এই যুদ্ধের প্রাক্কালে, যুদ্ধ বিজয়ের প্রাক্কালে প্রাণ হারিয়েছেন, তাদের শ্রদ্ধা জানাচ্ছি। দেশ মেধাশূন্য হয়নি তা প্রমাণ আজকের বাংলাদেশ। বাংলাদেশ 50 বছর পরেও টিকে আছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তার মানে যে ষড়যন্ত্র করা হয়েছিল, ষড়যন্ত্র সফল হয়নি। একটা খুব ভালো কথা বলেছেন জিয়া ভাই, যে জানতে দেওয়া হয়নি। গুটি কজন লোক ছাড়া অন্যদের কথা আমরা জানিই না। আমরা কেন? যে মুক্তিযুদ্ধে যেই হত্যাকাণ্ড, যার ক্ষতি সারা দেশের মানুষের, তাদের কথা না জেনে শুধু একটি পরিবার বা একটি দলের কথা কেন জানলাম আমরা? তার চেয়ে বড় কথা, আমরা কেন প্রতিবাদ করলাম না? সবাই তো মেনে নিয়েছিলাম আমরা, কেন? এই প্রশ্নটা আমার মনে হয় খুব জরুরি আমাদের কাছে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের বলে যে দাবি করি, আমরা তাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে কেন ভাই আপনি এতদিন চুপ করেছিলেন? নেলসন ম্যান্ডেলা, আমাদের বলা হয় যে ভালো সময়ে যারা চুপ করে থাকে তারা কিন্তু কম দোষী নয় অপরাধীদের থেকে। ফলে এই সময়টা, এই মুহূর্তটা, এই বছরটা, এই দিনটা একটু পিছন ফিরে তাকানোর এবং আত্মশুদ্ধির, আত্মসমালোচনার একটা সুযোগ। আমি কথাটা বলে আমি বলা প্রয়োজন মনে করলাম বলে বললাম। তোমার প্রশ্নে যাচ্ছি আমি। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা মজার জিনিস ঘটছে। একদিকে ট্রাম্প প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প নিজে দুর্বল হয়ে পড়ছেন। তার বিরুদ্ধে দেখতে পাচ্ছি আমরা তার দলের ভেতরেই মতভেদ গড়ে উঠছে। দুদিন আগে দেখেছি আমরা ইন্ডিয়ানাতে ডোনাল্ড ট্রাম্প সাহেব নির্দেশ দিয়েছিলেন ইন্ডিয়ানা আইন পরিষদকে তাদের নির্বাচনী ম্যাপ কেটে নতুন করে সাজানোর, রিডিস্ট্রিক্টিং যাকে বলি আমরা। প্রথমে ইন্ডিয়ানার লোয়ার হাউস অস্বীকার করেছিল, পরে ট্রাম্পের চাপে তারা সিদ্ধান্ত মেনে নেয় এবং আইন পাশ করে। কিন্তু সিনেটে, আপার চেম্বারে এই প্রস্তাবটি বাতিল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প সাহেবের ব্যক্তিগত হস্তক্ষেপের পরেও, জেডি ভ্যান্স আমাদের ভাইস প্রেসিডেন্ট দুবার সেখানে গেছেন, তারপরেও এই আইনটি পাশ হয়নি। অর্থাৎ ট্রাম্প সাহেবের নির্দেশকে অমান্য করছে কারা? ট্রাম্পের সমর্থকের। কারণটা কি? ভেরি সিম্পল, ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে, এক। আর 2 নম্বর, ট্রাম্প তো আজীবন থাকবেন না। যারা পলিটিক্স করবে তারা তো পলিটিক্স করতে হবে ট্রাম্পের পরেও। এবং সে কারণেই দেখছি আমরা যে একটা প্রতিবাদ, একটা একটা প্রত্যাখ্যান গড়ে উঠছে রিপাবলিকানদের মধ্যে। আমরা 2 সপ্তাহ আগে কি দেখেছি? ট্রাম্পের ঘনিষ্ঠতম সমর্থক, একনিষ্ঠ সমর্থক মার্জরি টেইলর গ্রিন, এমটিজি বলি আমরা, দল থেকে বেরিয়ে গেছে প্রতিবাদ করে। ট্রাম্পের সঙ্গে সহমত পোষণ করতে না পেরে দল থেকে সে বেরিয়ে গেছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প সাহেবের যেই স্ট্র্যাঙ্গল হোল্ড ছিল, শক্ত হাতে দলকে তিনি নিয়ন্ত্রণ করতেন, হা বললে হা, না বললে না, রিপাবলিকানদের মধ্যে, সেই জিনিসটা ক্রমশ কেটে যাচ্ছে। এবং এই কেটে যাওয়াটা
ডেমোক্রেটদের জন্য একটা সুযোগ তৈরি করেছে। সুযোগটা কি? আসছে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন, এবং মধ্যবর্তী নির্বাচনের সময় যত বেশি থাকবে অজনপ্রিয় হবে ডোনাল্ড ট্রাম্প, ক্ষমতাসীন প্রেসিডেন্ট, ততই সুবিধা কিন্তু অপোজিশনের। আমরা বলি যে যদি সিটিং প্রেসিডেন্টের সমর্থন, অ্যাপ্রুভাল 50% কম হয়, তাহলে গড়পড়তা মিড টার্মে রুলিং পার্টি 37টি সিট হারায়। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রাফলি 40%, তার মানে তিনি আন্ডার ওয়াটার হতেন অলমোস্ট 10%। এটা একটা অদ্ভুত সুযোগ তৈরি করেছে ডেমোক্রেটদের জন্য হাউসটা ফিরে পাওয়ার জন্য। এবং ফলটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক লোক চাইছে নির্বাচন করতে, বিশেষ করে প্রগতিশীলরা। শহর এলাকাগুলি দেখতে পাচ্ছি আমরা, আমাদের যাকে বলি প্রগ্রেসিভ, তাদের নির্বাচনে অংশগ্রহণের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমাদের নিউ ইয়র্কে দেখেছি আমরা, আমাদের প্রগ্রেসিভ মেয়র জিতেছেন, এবং এরপরে একাধিক প্রগ্রেসিভ ক্যান্ডিডেট সিটিং ডেমোক্রেটিক আইন প্রণেতাদের বিরুদ্ধে প্রাইমারি চ্যালেঞ্জ করার কথা ঘোষণা করেছেন। শেষ দেখলাম কি আমরা, নিউ ইয়র্ক 10, আমাদের ড্যান গোল্ডম্যান, আমার খুব প্রিয় একজন আইন প্রণেতা, তিনি ট্রাম্পের প্রথম ইমপিচমেন্টে প্রসিকিউটর ছিলেন, তার বিরুদ্ধে, তিনি এখন কংগ্রেসম্যান, তার বিরুদ্ধে ব্র্যাড ল্যান্ডার প্রতিযোগিতা করার কথা ঘোষণা করেছেন। ব্র্যাড ল্যান্ডার প্রগ্রেসিভ বলে নিজেকে পরিচয় করতে ভালোবাসেন। তো একজন সিটিং ওয়েল এস্টাবলিশ কংগ্রেসম্যানের বিরুদ্ধে আরেকজন প্রগতিশীল জনপ্রিয় ডেমোক্রেট ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করছে। ফলটা কি দাঁড়ালো? দলের ভেতরেই এক ধরনের বিবাদ সই হলো। এই বিবাদটা অন্যত্র আরো তীব্র, যেখানে এখনো প্রাইমারি আগামী বছরের মার্চে, ফলে প্রাইমারির আগে এই বিবাদটা আরো তীব্র হতে পারে। যেমন ধরা যাক নর্থ ক্যারোলাইনায় নিডা আলম বলে একটি কানাডিয়ান আমেরিকান, ভারতীয় পাকিস্তানি একটি ডেমোক্রেটিক ডিএসএর সদস্য, তিনি একজন সিটিং ডেমোক্রেটিক কংগ্রেসের ম্যানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন। ছবিটা আরো জটিল সিনেট পর্যায়ে। সিনেটে আমরা জানি এই মুহূর্তে 48-52 এইভাবে বিভক্ত, 48 ডেমোক্রেটিক, 52 রিপাবলিকান। তার মানে 3টা সিট হলে ডেমোক্রেটরা রিগেইন করতে পারে, 3টা বা 4টা সিট হলে রিগেইন করতে পারে সিনেট। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে সুযোগ আছে, কারণ অ্যাটলিস্ট 5টা সিট বলা হচ্ছে কম্পিটিটিভ, 5টা সিট যেখানে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা মনে হচ্ছে আগের মতো অত শক্ত অবস্থায় নেই। কিন্তু ক্যান্ডিডেট কে হবে এই নিয়ে ডেমোক্রেটিক পার্টির ভেতরেই কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে। সেন্টার থেকে চাক শুমার বা আমাদের হাকিম জেফরিজ ধমক দিয়ে সামলাতে পারছেন না, কারণ প্রাইমারিটা হয় একদমই স্থানীয় পর্যায়ে। আগে হতো টাকা দিয়ে, টাকা একটা ফ্যাক্টর ছিল। হেডকোয়ার্টার্স থেকে, ডিএনসি থেকে পয়সা আসবে না, নির্বাচনী ক্যাম্পেইন করা কঠিন হবে। হেডকোয়ার্টার্স থেকে মিডিয়া সাপোর্ট পাবো না, ক্যাম্পেইন করতে পারবো না। এখন কিন্তু তা নয়, এখন টাকা তোলা হয় লোকালি $10, $20 করে। এখন আর কর্পোরেট সাপোর্ট না হলেও তুমি পারো নির্বাচন করতে। এই প্রমাণটা আমরা পেয়েছি আমরা 2008 সালে যখন ওবামা ক্যাম্পেইন করেছিলেন। সর্বোচ্চ তিনি $35 অ্যাভারেজ $35 করে তিনি পেয়ে ম্যাসিভ ওয়ার চেস্ট সংগ্রহ করেছিলেন নির্বাচন করবার জন্য। আমাদের মামদানিও তাই, তিনি এত পয়সা পেয়েছিলেন, একসময় তিনি বললেন ভাই টাকা পাঠিও না, আর আমার আর প্রয়োজন নেই, আমি অলরেডি লিমিট ক্রস করে গেছি। ফলে অর্থের জন্য আর প্রোগ্রেসিভদের নির্বাচন করা ঠেকাবে না। প্রশ্ন হচ্ছে যে হতে পারে গ্রাসরুটস লেভেলের সমর্থনের জোরে প্রোগ্রেসিভরা জিতে গেল প্রাইমারিতে, কিন্তু চূড়ান্ত নির্বাচনে তারা কি পারবে? এই উত্তর আমি জানি না। উত্তর একটা হতে পারে যে দেখো মামদানি তুই জিতেছেন, তিনি প্রাইমারি জিতেছেন, এবং তার বিরুদ্ধে পুরো রিপাবলিকান প্রতিষ্ঠান, অংশত ডেমোক্রেটিক প্রতিষ্ঠান তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তবু তিনি জিতেন। ফলে প্রোগ্রেসিভরা জিতবে না কোনো কারণ নেই। কিন্তু আমার ভয় হচ্ছে যে আমেরিকা এখনো প্রস্তুত নয় একটা প্রোগ্রেসিভ বিপ্লবের জন্য, এবং তাই যদি হয় সেক্ষেত্রে সঠিক ক্যান্ডিডেট বাঁচতে না পেরে ডেমোক্রেটরা হয়তোবা
এবার সিনেটে তাদের বিজয় অর্জন নাও করতে পারে। হাউসে কিন্তু ভিন্ন, হাউস অলমোস্ট ডেফিনেটলি এবার ডেমোক্রেটরা ফিরে পাবে নাটকীয় কোনো পরিবর্তন না ঘটলে। কিন্তু সিনেটে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে যদি সঠিক ক্যান্ডিডেট তারা বাঁচতে ব্যর্থ হয় তাহলে তারা হয়তোবা সিনেট রিগেইন করবে না। থ্যাংক ইউ। জনাব হাসান ফেরদৌস, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাজারে দ্রব্যমূল্যের যে প্রভাব, আমাদের সাথে প্যানেলে এখন ডক্টর শওকত আলী আছেন। আসলে সত্যিকার অর্থে এখন যে অবস্থা, আমরা যদি বলি যে কোন পথে আমেরিকার অর্থনীতি এবং বাজারের দ্রব্যমূল্যের পরিস্থিতি, আমি ডক্টর শওকত আলীকে বলবো যে এই বিষয়ে কথা বলার জন্য। আর পাশাপাশি আপনারাও এই বক্তব্যের পরেও যদি মনে করেন আলোচনা অংশ নিতে পারেন। ডক্টর শওকত আলী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি জি, শোনা যাচ্ছে, কিন্তু আপনার কথা আগের বক্তারা যেভাবে বলছেন যে ইকোয়িং হচ্ছে এবং আপনার ভয়েসটা ব্রোকেন হচ্ছে। হাওয়ার বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে বিজয়ের মাস। আমি অত্যন্ত গর্বিত। আমার কিছু সংশ্লিষ্টতা ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়। আমার বাড়ি যশোর, এই সেক্টরটা পুরো যশোর, সমগ্র যশোর আমরা স্বাধীনতা লাভ করি, কিন্তু বিজয় দিবসটা অর্জন করি আমরা কিন্তু 6ই ডিসেম্বর। এবং 71 সালের পর থেকে আমরা সব সময় 6ই ডিসেম্বরটাকেই বিজয় দিবস পালন করি। যদিও জাতীয় বিজয় দিবস জাতীয়ভাবে পালন করা হয় 16ই ডিসেম্বর। তার আগেই কিন্তু আমরা যশোরকে মুক্ত অঞ্চল ঘোষণা করি। আমি গর্বিত যে এই যুদ্ধে আমার কিছু অংশগ্রহণ ছিল। আমি একই সাথে গর্বিত পরবর্তীকালে যে জুলাই বিপ্লব হয়েছে তার সাথেও আমি অংশগ্রহণ করেছি। সঠিক পথ বেছে নিতে আমি কখনো ভুল করিনি। আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের সবাইকে বেহেশতবাসী করুক এবং আমাদের দেশটাকে হাজার বছর টিকিয়ে রাখুক, এই মোনাজাত আমরা করি। আপনি দ্রব্যমূল্যের যে বিষয়গুলো ধরেছেন, জিজ্ঞেস করছেন, এখানে অনেকগুলো ভাগ আছে। আপনার কনজিউমার প্রাইস ইন্ডেক্সের অনেকগুলো যে বিভাজন আছে, কোনো কোনো ক্ষেত্র, কোনো কোনো অঞ্চলে বা কোনো কোনো কমোডিটির প্রাইস কিন্তু অনেক বেশি, এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো অঞ্চলে প্রাইসটা সহনীয় পর্যায়ে আছে। অন দি অ্যাভারেজ যদি আপনি দেখেন তাহলে ইনফ্লেশন রেট আপনি অ্যারাউন্ড 3%, হুইচ ইজ ভেরি এক্সপেক্টেড। এটা নর্মাল, কিন্তু আগে যেটা ছিল 2.9 বা 2.7 ছিল, সেখান থেকে কিন্তু ইদানিং এটা বেড়ে গেছে। অন্যতম একটা কারণ হলো সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প প্র্যাকটিক্যালি, যদিও আমরা বলি যে ফেডারেল রিজার্ভ একটা অটোনোমাস বডি, তাদেরকে জোর করে হুমকি দিয়ে, থ্রেট দিয়ে, যেটা আমাদের হাসান ফেরদৌস বলছেন যে তার জনপ্রিয়তা যে লস হওয়ার অন্যতম কারণ হলো দ্রব্যমূল্য, বা প্রত্যেকটা ফ্যামিলিতে যেটা অ্যাভারেজ বলা হয়েছে যে প্রায় $5,000 এ ফ্যামিলি অফ 4 তাদের ব্যয় পার ইয়ার বেড়ে গেছে বিকজ অফ হিজ পলিসি অর পলিসি ফেলিওর। তো যাই হোক, এখানে আপনার একটা জিনিস দেখতে হবে যে আপনি কিছুদিন আগেও রেট অফ ইন্টারেস্ট, যেটা ফেডারেল রিজার্ভ, যেটাকে আমরা অনেক সময় ফেডারেল ফান্ড রেট বলি, সেখান থেকে কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মার্কেটে মানি সাপ্লাইটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো ফলে যেটা দেখা যাচ্ছে যে ইনফ্লেশনের যে ট্রেন্ড, যেটা সেটা আমার ধারণা হচ্ছে আগামী বছর বিগিনিং দি ফার্স্ট কোয়ার্টার অফ দি নেক্সট ইয়ার এটা আরো বাড়বে। এর কোনো রকম এটা হয়নি। তার কারণ হলো উনি নিজে ফেডারেল রিজার্ভের যে নিয়ম নীতি ভঙ্গ করে বেশ কিছু নিজের লোককে উনি সেখানে ঢুকিয়ে দিয়েছে। ওই মেম্বারগুলো একজন বাদে বাকিরা কিন্তু সবাই এই ফেডারেল ফান্ড রেট কাট বা আপনার ফেডারেল রিজার্ভের রেটটা কাটের জন্য তার পক্ষে ভোট দিয়েছে। তারা চিন্তা করেনি কনসিকুয়েন্সটা কি হবে। এখন এখানে দুটো কারণ আছে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা হলো যে এটা সুবিধা হবে যারা লোন নিচ্ছে। এখন আপনি দেখেন যে লোন নেয়ার ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যদি আপনি আসেন,
ডেইলি লোনগুলো কিন্তু তারাই নেয় সব থেকে বেশি, যারা ম্যানুফ্যাকচারার বড় বড় লোক, যারা প্রোডাকশন লেভেলে আছে। তো তাদের আপনি সুবিধার জন্য রেট অফ ইন্টারেস্টটা কমিয়ে দিচ্ছেন যাতে বরোয়িং কস্টটা কমে। কিন্তু সাধারণ মানুষ যারা, এই যে প্রশ্ন আপনি করলেন যে দ্রব্যমূল্য বাজারে যেতে হয়, কিনতে হয়, তাদের জন্য আপনি একটা নাভিশ্বাস তৈরি করে দিলেন প্রত্যেকটা ক্ষেত্রেই। কিন্তু প্রাইস হাইক বাড়ছে। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, কিন্তু এটা কেউ আলোচনা করে না। সেটা হচ্ছে উনি যখন ট্যারিফ বসায় তখন তো আমরা সোচ্চার ছিলাম এর বিরুদ্ধে। উনি আবার এর ভিতরে করেছে কান্ট্রি টু কান্ট্রি, প্রত্যেকের সাথে, প্রত্যেকটা দেশের সাথে কিন্তু একটা নেগোসিয়েশন করেছে। এই নেগোসিয়েশনে বলা হয়েছে যে এই এই জিনিসগুলো, এই কমোডিটি গুলোকে যদিও রেট হবে তোমার 35% ফর এক্সাম্পল, কিন্তু ওই ক্ষেত্রগুলো আমি রেট অফ আপনার ট্যারিফ রেটটা কমিয়ে দিলাম, বা আগেরটাই থাকবে। আমি যখন বাড়াবো তখন তোমাদেরকে জানাবো। এটা বাংলাদেশের সাথে করছে। তো ফলে হয়েছে কি, যে আপনি যে রেট যেভাবে ট্যারিফ দেওয়ার পরে যেটা আমরা বলছিলাম যে আরো বাড়বে, ওইটা সে একটা গুজামিল দিয়ে কোনো রকম ঠেকিয়ে রাখছে। তো এটা হয়তো সে চেষ্টা করবে আপনার নেক্সট ইয়ার মিড টার্ম ইলেকশন পর্যন্ত এই ধরনের আপ অ্যান্ড ডাউন হতে থাকবে। পরে হয়তো আপনি আরো সিরিয়াস আফটার দি মিড টার্ম ইলেকশন আপনি দেখবেন আরো এটা বেড়ে গেছে। আবার একটা ট্রেন্ডে দেখা যাচ্ছে যে আগামী মাসে যে আপনার ফেডারেল রিজার্ভে যে মিটিং হবে, তারা আশাবাদ করছে যে আবারও রেট কাটা হবে। তো যদি 1/4% রেট কাটা হয়, তাহলে তার মার্কেটে অত্যন্ত সিরিয়াস আপনার ইফেক্ট হবে। এখন এটাকে বুঝ দেওয়ার জন্য ওই যে বলছেন, দেখছেন IRS কে দেওয়া হবে $2000, এইটা দেওয়া হবে, ওইটা করা হবে, ওইটা করে, এসব গুজামিল। এতে কোনো অর্থনীতির কোনো উপকার হয় না বা ইকোনমিক স্টেবিলিটি আসে না। মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের ইকোনমিটা কিন্তু হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অলমোস্ট $31 ট্রিলিয়ন আপনার টোটাল জিডিপি সাইজ। চীনের ধরেন প্রায় $21 ট্রিলিয়ন। এসব বড় বড় অর্থনীতিতে এই গুজামিল দিয়ে চলে না। কিন্তু আমরা যারা ওপেন মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি, যে নিয়ম নীতি ছিল সেইটাকে, আবার এটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন ছিল, কিন্তু যেভাবে ওভারঅল করা হয়েছে এতে আপনার এই যে কথাটা আপনার হাসান ফেরদৌস ভাই বললেন, তার সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই রিপাবলিকান ভোটার, যাকে আমরা বলি 30%। ওনার ভোটার সবসময় যে ফিফথ এভিনিউতে লোক মেরে ফেলু, ওনার কোনো ক্ষতি হবে না, কারণ তারা ভোট দিবে প্রত্যেকটা জায়গায়। দেখেন, এর আগে আপনি হেলথ কেয়ার নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, ওরাই ভিক্টিমাইজ। সুতরাং তার যে পলিসি, এই পলিসি ফেলিওরটা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো সহায়ক হচ্ছে না বলে আমরা মনে করছি। কিন্তু উনি জোর করেই, যেখানে এটা তো ক্যাপিটালিস্ট ইকোনমি, এখানে কিন্তু মার্কেট ইন্টারফেয়ার যেটা করা অন্য অন্য দেশে করে, সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে না। সো এটা উনি নিজেই ইচ্ছা মতো কোনো সেক্টর এটা করছে, ওইটা করছে বলে কন্ট্রোল করছে, তারে ছাড় দিয়ে দিচ্ছে, এই দেশকে একটু সুবিধা দিল, পরের দিন তাকে ধরে। এই দেখেন আজকের নিউজটা কি নিউ ইয়র্ক টাইমসে লিখছে যে ইউকের সাথে আপনার যে চুক্তি ছিল, বাণিজ্য চুক্তি, যেটা উনি সারা দুনিয়াতে মডেল দেখেছো, এই দেখো ব্রিটিশ গভর্নমেন্ট প্রধানমন্ত্রী স্টারম্যান আমার কাছে আসছে, আমি দেখো কি রেটটা দিয়ে দিলাম, দিয়ে এটা আঁকা পাকা আরম্ভ করলো। আজকে দেখেন ব্রিটিশ অস্বীকার করছে, কারণ এক্সকিউজ মি, আপনার রেট অফ যে তাদের যে ট্যারিফ, যুক্তরাষ্ট্র এটা কমাতে চাচ্ছে না, স্পেশালি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে। তো ফলে ইউকে বলেছে যে আমি এটা, তুমি যদি না ছাড়ো আমি ছাড় দেবো না, অর্থাৎ ওই স্কয়ার ওয়ান। অন্যান্য দেশের সাথেও এই একই ধরনের খেলাটেলা হচ্ছে। এভাবে যুক্তরাষ্ট্রের মতো একটা অর্থনীতি চলে না, কারণ এটা হাইস্ট ইকোনমি। এখানে যদি দুর্ভোগ হয়, সারা দুনিয়াতে কিন্তু এটা ছড়িয়ে পড়ে চারিদিকে। এখানে একটা জিনিস হবে, বাংলাদেশের যদি নিজস্ব ইনফ্লেশন আছে, রেট অফ ইন্টারেস্ট যদি যুক্তরাষ্ট্রের কমে, তাহলে দেখা যায় বাংলাদেশের যে এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে বাংলাদেশের টাকার পরে প্রেশারটা আপনার কমে যায়, অর্থাৎ ডলার ভ্যালুটা
তখন যে রেটে এখন হচ্ছে বা আগে ছিল তার থেকে আশা করা যায় যে আমাদের টাকার ভ্যালুটা কিছুটা বাড়বে, ডলারের ভ্যালুটা কিছু কমবে, বিকজ অফ দি আপনার ইন্টারনাল পলিসি, আপনার রিকমেন্ডেশন বাই দি ফেডারেল রিজার্ভ যুক্তরাষ্ট্রের। ফলে রেট অফ ইন্টারেস্ট যখন হাই থাকে তখন আমাদের দেশের যে টাকার যে ভ্যালুটা, এই ভ্যালুটা কমে যায় আর ডলার ভ্যালুটা বাড়ে। তো ফলে বাংলাদেশের জন্য কিছুটা হয়তো এটা অন্তত যে লেভেলে আছে ইনফ্লেশন, সেখান থেকে হয়তো আমরা কিছুটা রিলিফ পেতেও পারি। এটা ডিপেন্ড করবে অনেকগুলো ফ্যাক্টরের পরে, বাংলাদেশ গভর্নমেন্টের বর্তমান পলিসি বা অন্যান্য এক্সপোর্ট ইম্পোর্ট বা রেমিটেন্সের পরে। হাওয়ার যে কথাটা আপনি বলছেন যে তার যে পলিসি, হয়তোবা তিনি মনে করছেন যে রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দিলে, আপনি যেমন আমরা বলছি যে রিয়েল এস্টেট মার্কেটে স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, কিন্তু আপনি দেখেন যে এই মার্কেটে রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দিলেও এটা চাঙ্গা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ ওই যে কথা বললাম, ম্যানুফ্যাকচারিং গুডস অ্যান্ড সার্ভিসেস, সে ফর এক্সাম্পল কানাডা আপনার বা ইন্ডিয়া, এখান থেকে যে মালগুলো নিয়ে আসা হচ্ছে, all the steel, all the iron ore, everything is a high price. সুতরাং যারা আপনার রিয়েল এস্টেট বা ডেভেলপার, তারা এখন এগিয়ে আসবে না। অনেকেই অলরেডি বলা শুরু করছে যে সে ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত আমরা এই ধরনের রিয়েল এস্টেটকে চাঙ্গা করার জন্য কোনো রকম অংশগ্রহণ করব না। তাতে হচ্ছে কি, রেট অফ ইন্টারেস্টটা কমিয়ে দেওয়ার ফলে এখানে আরেকটা জিনিস বলতে হয়, আপনার স্টক মার্কেটে এর একটা ইফেক্ট আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব চালাকির সাথে এই কাজটা করছে, যে রেট অফ ইন্টারেস্ট যখন আপনার কমে তখন আপনার স্টক মার্কেটের ভ্যালুগুলো ইন জেনারেল বেড়ে যায়, আপনার যে শেয়ার মার্কেটটা চাঙ্গা হয়। আপনি দেখেছেন যেদিন ঘোষণা করা হয়েছে রেট অফ ইন্টারেস্ট ফেডারেল ফান্ড করে দিল, কমিয়ে দিল, সেদিন দেখেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ মার্কেটটা কিন্তু খুব ব্যাপক হয়। এটা স্বাভাবিক। এর একটা কারণ আমি বলি, কারণটা হলো যে যারা স্টক মার্কেটে কাজ করে তারা এটা বুঝবেন, যারা ব্রোকার বা ব্রোকার হাউস, এরা কিন্তু টাকা পয়সা বড় করে অধিকাংশ ক্ষেত্রে, পরের টাকায় পরের বিজনেস। তো এই শেয়ারগুলো কেনার জন্য, মিলিয়নস অফ শেয়ার কেনার জন্য তাদের বিলিয়নস অফ ডলারের প্রয়োজন হয়। ওরা কিন্তু রেট যখন কমে তখন সস্তা রেটে অবভিয়াসলি তারা এই টাকাটা লোন করতে পারে, পরে মার্কেটটা চাঙ্গা হয়ে যায়। আমি সহজভাবে কথাটা বলে দিলাম, এর সাথে আরো অনেক কিছু আছে, কিন্তু এটা এই মার্কেটটাকে চাঙ্গা করার জন্য একটা বাহবা নেওয়া যায় তাতে, এই তো মার্কেটটা ভালো হয়েছে, এইটা হয়েছে, এটা হয়েছে, এই আপনার বাইডেন আমাদের যে ক্ষতি করেছে, অনেক হাঙ্কি পাঙ্কি করা যায়। কিন্তু এত বড় সাইজের ইকোনমিকে এই গোজামিলের কথাবার্তা, মার্কেট ইন্টারফেয়ার করা বা কোনো দেশের সাথে কারো ছাড় দেওয়া, কারো দিয়ে এতে যুক্তরাষ্ট্রের কোনো রকম আপনার উপকার হবে না। তো সাধারণ মানুষের ভোগান্তি মোরাললেস, মানে ইকোনমিক অ্যানালিসিসে দেখা যাচ্ছে যে কমানোর বা কমার কোনো রকম পন্থা তার কাছে নাই, বা উনি থাকলেও যেটা করছেন না। যেমন আপনি বললেন, হেলথ কেয়ার অলরেডি এফেক্ট করেছে, ইন্স্যুরেন্স কোম্পানিরা চার্জ করবে, ওবামা কেয়ারকে বাতিল করার জন্য যা যা করার দরকার সব করা হয়ে গেছে, এবং ওবামা কেয়ারের পক্ষে দাঁড়াচ্ছে কারা? ডেমোক্রেট না, রিপাবলিকান না। এটা গুজামিলের কিভাবে যে হচ্ছে ভাই, এটা বড় কঠিন ব্যাপার। হাওবার আমাদের কমিউনিটির জন্য আমার যে কথাটা থাকবে, যে আপনারা হঠাৎ করে কোনো ব্যবসা চেঞ্জ করবেন না, যা আছে মোটামুটি সেভাবে আপনি থাকবেন। বাড়িঘর কেনার ব্যাপারে যদি দেখেন রেট অফ ইন্টারেস্টটা যেহেতু কমেছে, মর্টগেজ রেটও কমবে, হয়তো অ্যারাউন্ড 5% বা লিটল ওভার 5% হতে পারে, বিলো 6% যদি হয়, তাহলে বলতে হবে যে গত বছরের তুলনায় কমেছে, বিকজ অফ দি অ্যাকশন বাই দি ফেডারেল রিজার্ভ। তো সেক্ষেত্রে যদি আপনি রেডি থাকেন বা অনেক আগে থেকে চিন্তা করেন, আপনি ইউ ক্যান অপটেড ফর ইট, আপনি সেটা কিনতে পারেন। কিন্তু অন্য রকম হঠাৎ করে নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করা, এটাতে যা ঠিক উচিত হবে বলে আমি মনে করছি। 2 নম্বর হলো, যারা আমরা বাংলাদেশের মানুষ অল্পতেই সন্তুষ্ট, আমরা এদিক দিয়ে খুবই সৌভাগ্যবান। এ কারণে অল্প সময়ের ভিতরে আমাদের কমিউনিটি অন্যান্য কমিউনিটির তুলনায় আমরা অনেক এগিয়ে আছি, অনেক বাড়ি ঘরের মালিক, আমাদের ছেলেমেয়েরা খুবই ভালো লেখাপড়া করছে। সুতরাং সেদিকে যাতে আমরা একটু খেয়াল রাখি,
তাদের পড়াশোনার বিষয়ে। আর আমি আগেও বলেছি যে বর্তমান যে রিপোর্ট বেরিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াইড, যে স্কিল লেবারের খুবই শর্টেজ চলছে। যদিও এটা টাইট লেবার মার্কেট অন্যান্য ক্ষেত্রেও, যেহেতু এটা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এটা চলবে, মার্কেটটা আরো টাইট হবে। হয়তো ওয়েজ কিছুটা বাড়তে পারে, বেতন বাড়তে পারবে, কিন্তু স্কিল লেবারার যারা আমাদের ছেলে মেয়েরা যাই পড়ান না কেন, যে সাবজেক্ট পড়ুক না কেন, যে কথা আমি বলি যে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা আপনি শেখাবেন, সাধারণ কম্পিউটারাইজ ডাটাবেস, আপনি এদেশের একটা সুন্দর সুযোগ আছে, আপনি সোশিওলজি পড়েন, কথার কথা, আপনি কিন্তু দুটো কম্পিউটার কোর্স নিতে পারেন। ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল। যে তার সাবজেক্ট রিলেটেড কাজ যদি নাও পাই, তাহলে তার অনেকগুলো উপকার হবে। তো কমিউনিটির জন্য আমি এটাই বলবো যে আপনারা চিন্তা ভাবনা করে এই কাজ করবেন। আর ইনফ্লেশন যেটা বাড়ে, যে কথা আমি বলেছি, এটা আমার লাস্ট ওয়ার্ড, যে আপনি যত বাজারে কিনবেন আপনি কিন্তু তত ধরা পড়বেন। আপনি যত অ্যাভয়েড করবেন মার্কেটকে, ততই কিন্তু আপনি সেভিং করতে পারবেন। এটা জেনারেল আপনার নোশন। যখন দেশে ইনফ্লেশন হয় বড় আকারে, তখন কিন্তু এটাই নিয়ম। আপনি কিনবেন না, আপনাকে ধরবে কিভাবে? যে কোনো বিষয়, এই গাড়ি হতে পারে, আপনার গাড়ির দাম দেখেন যে কি পরিমাণ দাম বেড়ে গেছে, সমস্ত দিকে আপনি কিনলেন না, তাহলে আপনি ধরা পড়বেন না। মার্কেটের বাজার ঘাট দ্রব্যমূল্য পরিস্থিতি যেহেতু আপনি আলাপ করেছেন, এই দ্রব্যমূল্য পরিস্থিতি তো অনেকটা আপনাকে নিজের মতো সাশ্রয় করতে হবে। আপনি যত কিনবেন তত আপনি ধরা পড়বেন ইনফ্লেশনের হাতে, সে 5%, 6%, 3% যাই হোক না কেন। যদি আপনি পারেন এটাকে কম খরচ করার চিন্তা করবেন। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুধু বর্ণনাই দেননি, বরং বাঙালি কমিউনিটির জন্য পরামর্শ দিয়েছেন, ব্যবসায়ী যেন কেউ নতুন করে চেঞ্জ না করে, আশাপাশি বাড়িঘর কেনার ব্যাপারেও অনেক মেসেজ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এখন আমি একটু জনাব সালাউদ্দিন আপনার কাছে যাব। আপনার কাছে কয়েকটি তথ্য এই মুহূর্তে জানার চেষ্টা করব। যে আমরা জানি যে যুক্তরাজ্যে আসলে নাগরিকত্ব হারাতে পারেন, যুক্তরাজ্যের মতো জায়গায় নাগরিকত্ব হারাতে পারেন, সেখানে বাংলাদেশি, পাকিস্তানি এবং ভারতীয়দের নাম এসেছে, এবং এটা এক ধরনের উদ্বেগ তৈরি করেছে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? এছাড়া ঢাকাতেও আমরা জানি যে আমাদের যে গুলিবিদ্ধ হয়েছেন হাদি, তার অবস্থাও সংকটাপন্ন, একই সাথে খালেদা জিয়ার অবস্থাও সংকটাপন্ন। এই সব বিষয় নিয়ে আমাদের তুলে ধরবেন। থ্যাংক ইউ আরিফ ভাই। সবাইকে ধন্যবাদ যারা প্যানেলে আছেন বিশেষ করে। আর সেই সাথে শুরুতে একটু শ্রদ্ধা জানাতে চাই সবার মতো এই যে আমাদের আত্মহারেই শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আমাদের বিজয়ের এই মাসে 16 ডিসেম্বর সমাগত সকল বুদ্ধিজীবী সহ যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমাদের ভালোবাসা, সম্মান। যেটা বলছিলেন, ইয়াস, যুক্তরাজ্যের যে খবরটা আমরা দেখলাম, সেখানে বলা হচ্ছে যে ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে কোটি মুসলমান, এর মধ্যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানি বংশোদ্ভূতই বেশি। সেখানে বলা হচ্ছে যে সাম্প্রতিক নাগরিক অধিকার নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান রানমিট ট্রাস্ট এবং আন্তর্জাতিক আইনজীবীদের সংগঠন রিভিউ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হচ্ছে যে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় আইনগতভাবে নাগরিকত্ব হারাতে পারেন যুক্তরাজ্যের এই প্রায় 90 লাখ মানুষ। এবং সেখানে আরো বলা হচ্ছে যে দেশটির মোট জনসংখ্যার প্রায় 13% এই জনগণ রয়েছে, এবং এই দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি দেশ। এবং যেটা বলছিলাম যে এদের বেশিরভাগ সংখ্যাই মুসলিম। শুধু যুক্তরাজ্য না, আমরা তো আমেরিকার কথা আমরা জানি, শুনি, দেখছি চোখের সামনে কি হচ্ছে। সারা পৃথিবীতেই একটু অভিবাসীদের নিয়ে অনেক একটা উত্তেজনা এবং সবখানে একটু কড়াকড়ি আমরা আরোপ দেখছি। আমি জানি না কেন হঠাৎ করে সব দেশেই, ভারতের কথা যদি আমরা দেখি সংখ্যালঘুদের, মুসলিমদের কি অবস্থা সেখানে, বা আরো অন্যান্য দেশ যেগুলো রয়েছে, মাঝে মধ্যে আমরা খবর পাচ্ছি।
মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অনেক অবৈধদের বহিষ্কার করা হচ্ছে, জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম খবর আমরা পাচ্ছি। এই ধরনের খবরগুলো এখন উদ্বেগজনক অভিবাসীদের জন্য। আমরা যে যে দেশেই আছি, যেখানেই আছি, সে বিষয়টা একটু সংক্ষেপে শেয়ার করি। আমার মনে হয় সময় খুব কম আসছে মানে অনুষ্ঠানের। আরেকটা যে বিষয়টা আমি একটু শেয়ার করতে চাই, যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র যে ওসমান হাদির এর যে গুলির ঘটনা, সেই ঘটনায় বাংলাদেশের মানুষের মতো প্রবাসীরাও উদ্বিগ্ন, এবং অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, আতঙ্কিত হচ্ছেন যে নির্বাচন তফসিল ঘোষণার 24 ঘন্টা যেতে না যেতেই এই ধরনের ঘটনা অনেকে বলছেন যে না, এটা নির্বাচনের সাথে সম্পৃক্ত করে দেখা ঠিক হবে না। কেউ বলছেন না, এটা নির্বাচন এবং রাজনৈতিক, আসল কথা এটা রাজনৈতিক প্রতিহিংসার মূলক ঘটনা। এবং এই ঘটনার প্রতিবাদে গতকালকে জ্যাকসন হাইটসের এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রবাসীরা প্রতিবাদ করেছেন, বিক্ষোভ করেছেন, এবং সেখানে সরকারের প্রতি দাবি জানিয়েছেন নিরাপত্তার জন্য। এবং এই জুলাই যোদ্ধার এর উপরেই আক্রমণ, বিশেষ করে উসমান হাদির উপর আক্রমণটা মনে করছেন জুলাই যোদ্ধা যারা, তাদের উপরই আক্রমণ, সেই জুলাইয়ের চেতনার উপর আক্রমণ অনেকে মনে করছেন। এই বিজয়ের এই মাসে এই বিষয়গুলো আসলে আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলছে যে আমরা যেখানে চাচ্ছি যে সুষ্ঠু, অবাধ এবং একটা নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের এই প্রাককালে তফসিল ঘোষণার পরে এই ধরনের ঘটনাটা আসলেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু বেশ কিছুদিন আগেই বলেছিলেন যে তফসিল ঘোষণার পর বা নির্বাচনের আগে আরো অনেক কিছু ঘটতে পারে। সো সবাইকে সতর্ক থাকা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে চেতনা নিয়ে বাংলাদেশের মানুষ 52 ভাষার আন্দোলন, মানে বাংলা মাতৃভাষাকে মর্যাদার আসীন করেছিলেন ঐক্যবদ্ধভাবে, 71-এ মহান বিজয় অর্জন করেছিল, একটা দেশ স্বাধীন করেছিল ঐক্যবদ্ধভাবে। এবং আমার মনে হয় জুলাই পরবর্তী যে আন্দোলনের সময় যে ঐক্যবদ্ধভাবে যে জুলাই আন্দোলনটা সংগঠিত হয়েছে এবং স্বৈরাচারের পতন ঘটেছে, সেইভাবেই এই নির্বাচনটাও আমাদের দেশ জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে জনগণকে মোকাবেলা করতে হবে, যার যার অবস্থান থেকে, দলমত নির্বিশেষে। এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উচিত হবে যে এমন কোনো বক্তব্য বিবৃতি না দেওয়া, প্রতিপক্ষকে আক্রমণ করে সংযত ভাষার মধ্য দিয়েই অনেক প্রতিবাদ করা যায়। আমার মনে হয় সেটা একটা বড় সুযোগ সময় এই মুহূর্তে, এবং এর কোনো বিকল্প আমি দেখছি না। কারণ প্রতিহিংসার রাজনীতি কখনোই সুফল বয়ে আনে না। এবং পাশাপাশি আরও উদ্বেগের কথা যেটা আমরা শুনছিলাম, জানছিলাম, দেখছি যে ঘাতক, তার নাম ফয়সাল করিম দাউদ শনাক্ত করা হয়েছে। এবং সেটা কি ছাত্রলীগের, যেটা নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী ছিল। এই বিষয়টাও চলে আসছে মিডিয়াতে, আমরা জানতে পারছি। এবং আরেকটি যেটা খবর আমি দেখতে পেলাম যে এই হাদিরপুরে যে হামলা করেছে বা সে বা তার সহযোগী নাকি সীমান্ত পথ দিয়ে ইতিমধ্যেই ভারতে পালিয়ে গেছেন। যদি তাই হয়ে থাকে খুবই দুঃখজনক, খুব মর্মান্তিক। আমরা জানি না, ইতিমধ্যেই সরকার ঘোষণা করেছে যে হাদির উপর হামলাকারীকে গুলি করেছে তাকে ধরতে পারলে 50 লাখ টাকা পুরস্কৃত করা হবে। বাট এই পুরস্কারটাই বড় কথা না। বড় কথাটা হলো যদি হাদির আক্রমণকারী পালিয়ে গিয়ে থাকে, সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকেই মানে আমরা মনে করব। আমরা জানি না যে আসলে ঘটনাটা কি ঘটছে, বাট বিষয়টা সরকার ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবং তাকে যেখানে যেভাবেই পারেন তা আমরা তাকে দেখতে চাই, আইনের আওতা আমরা তাকে দেখতে চাই। এবং সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি যে হাদির অবস্থা এখনো সংকটজনক, বাট সে রেসপন্স করছে, সে শ্বাস নিঃশ্বাস নিতে পারছে, তার রক্ত চলাচল করছে বডিতে, এরকম আমরা শুনতে পারছি, জানতে পারছি। এবং মেডিকেল টিমে যারা রয়েছেন তাদের বরাদ দিয়ে যে খবরটা এসেছে যে সে ইয়াং থাকার কারণে একটু স্ট্রেংথ পাচ্ছে। পাশাপাশি বেগম খালেদা জিয়ার অবস্থা একই রকম অনেকটা বলা যায়। আমরা হাদির সহ বেগম খালেদা জিয়া সহ যারা অসুস্থ রয়েছেন তাদের আমরা সুস্বাস্থ্য কামনা করি এবং হাদি ফিরে আসবেন, জুলাই আন্দোলনের বিপ্লব সফল হবে এবং একটা সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে পাবো। সেই প্রত্যাশাই আসলে শুধু দেশবাসী না, আমার মনে হয় বিশ্বের যেখানে যে প্রবাসী বসবাস করছেন বাংলাদেশি, সবাই এসে অপেক্ষায় আছেন যে সুন্দর একটা বাংলাদেশের প্রতীক্ষায় আমরা সময় গুনছি। ধন্যবাদ আরিফ। আপনি অনেক তথ্য সমৃদ্ধ অনেক কিছুই এই মুহূর্তে জানালেন। আমরা অনুষ্ঠান শেষ করবার আগে আমি আবার একটু ডাক্তার জিয়াউদ্দিন আহমেদের কাছে যেতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে বিজয়ের এই মাসে আপনার সত্যিকার অর্থে আপনার
কোনো পরিকল্পনা, মানে আপনার পরিকল্পনা বলতে বোঝাতে চাই মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী সবাইকে নিয়ে সত্যিকার অর্থে দেশ গড়ার ক্ষেত্রে বা সঠিক ইতিহাসকে তুলে ধরার ক্ষেত্রে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে তা আসলে কতটুকু সন্তুষ্টিজনক বলে আপনি মনে করেন? সরকার কি পদক্ষেপ নিয়েছে আগের বা এখন আমি জানি না, যদি জানতাম তাহলে বলতে পারতাম। আমার যত ধারণা সরকার কোনোদিনই কোনো পদক্ষেপ নিতে পারে নাই, কথাও না নেওয়া। এত বিশাল একটা ব্যাপার সরকার কতটুকু করবে, কিন্তু জনগণের যেটা করা উচিত প্রত্যেক ডিস্ট্রিক্টে, প্রত্যেক জায়গাতে জনগণের ওই ইতিহাসটা তুলে ধরা জনগণের দায়িত্ব। সরকার হয়তো বাধা দেবে না, কিন্তু জনগণ না তুললে এক সরকার আসবে আর সরকার ইতিহাস বদলাবে। কিন্তু জনগণ যখন তাদের নিজস্ব ইতিহাসের সম্বন্ধে জানবে, সেই দিনই আমাদের মানুষ, প্রজন্মরা মুক্তিযুদ্ধের এত বড় ইতিহাস জানবে, গর্বিত হবে। পৃথিবীতে খুব কম দেশে আছে এরকম যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। এটা এই যে একটা ইতিহাস, এইটাই হচ্ছে আমার ইচ্ছা। এই ইতিহাসটাকে প্রত্যেক মানুষের ইতিহাস, খালি নেতাদের না, সাধারণ মানুষ, একজন কৃষক, শ্রমিক, যে জায়গা থেকে সে তার আত্মাহুতি দিয়েছে, প্রত্যেকটা ইতিহাস কিন্তু আমাদের দরকার। আমি যে একটা কথা বলে শেষ করি, বাংলাদেশের গণহত্যা আমেরিকাতে কেউ জানে না। 2008-2009 সালে নিউ জার্সির কেইন ইউনিভার্সিটিতে আমরা 2টা সেমিনার করার পরে কেইন ইউনিভার্সিটি একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশের জেনোসাইড, হলোকাস্ট কারিকুলাম মধ্যে আছে। সেটা করতে গিয়ে আমার উপর দায়িত্ব ছিল যে যারা শহীদ পরিবার তাদের স্টোরি, কারণ তাদের যদি স্টোরি না হয় তাহলে ওরা নেয় না। 15 জনকে আমি দেখলাম আমার ধারে কাছে আছে, তারা কেউ যেতে চাইল না। বলে যে আমাদেরকে কোনো সরকার, কোনো জনগণ কোনোদিন আমরা যে বেঁচে আছি না মারা গেছি কেউ কোনোদিন খবরই নেই না। আপনি আবার সবার সামনে আমি আমাদের দুঃখের কথা বলে বেতন বাড়াতে চাই না। আমি অবাক হলাম, আমেরিকাতে 15 জন, বাংলাদেশে না। তার মধ্যে 3 জনের মা পুরো পাগল হয়ে গেছিলেন, সব শিশু সন্তান ছিল তারা। প্রজন্ম 71 যেসব ছেলে পেলে আমি কথা বলি, তারা সাংঘাতিক রকমের, এখন পর্যন্ত তারা খুব মন খারাপ। কারণ কেউ, সরকার তো করবে না, সরকারের ব্যাপার, তাদের যে দল আসবে তারা করবে, কিন্তু সাধারণ মানুষ, সাংবাদিক, মিডিয়া, তারা কিন্তু আমরা শহীদ পরিবারদেরকে জানিয়ে নেয় যে তারা কেমন বেঁচে ছিলেন। এই যে শহীদ জায়েরা দেশে এত বড় কাজ করলেন, শহীদ পরিবারদেরকে বাঁচিয়ে রাখলেন, ছোট ছোট বাচ্চাদেরকে, আমরা জানি না ইতিহাস। এটা আরেকটা ইতিহাস যেটা না জানলে আমাদের মানুষ জানবে না দেশটা এমনি স্বাধীন হয় নাই। তো আমার ইচ্ছা যেটা, যে আমরা অনেকে যুদ্ধ করেছি, আমরা অনেকে মেডেল পেয়েছি, ঠিকই আছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়ে পড়ে তাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করলেন, যে শহীদ যায়, যে মহিলা, তাদের তাদের আমরা খবর নেই নেই। এবং আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব হবে, এইগুলো ইতিহাসগুলোকে মানুষের সামনে তুলে ধরা, যেন সবাই এই দেশের কত বড় একটা স্যাক্রিফাইস সবাই করেছে এটা যেন জানা দরকার। তো এইটাই আমি চাইবো। অনেক ধন্যবাদ আরিফ। আপনাকে অনেক ধন্যবাদ। বিজয়ের মাসে আপনাকেও স্যালিউট করি। একটা সুন্দর এবং সুষ্ঠু পদক্ষেপের কথা আপনি ভেবেছেন এবং জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাবার কথা বললেন, এটাও একটা ভালো মেসেজ, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি এখন যারা অংশগ্রহণ করছেন, জনাব হাসান ফেরদৌস, জনাব ডক্টর শওকত আলী, এছাড়া জনাব নাজমুল হাসান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গেই থাকুন।